প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনি দিব্য চক্ষে কল্পনা করুন, একজন মেয়ে মাত্র 18 বছর বয়সে পুরো মিশরের ফারাও হয়ে গেলেন। তারপর তার নিজের ভাই তাকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলল। রাজহারা সেই মেয়ে একটা কার্পেটের মধ্যে লুকিয়ে রোমের সবচেয়ে শক্তিশালী মানুষের সামনে হাজির হলেন, এবং সেই মানুষটা তার প্রেমে পড়ে গেল। এই হলেন ক্লিওপেট্রা, ইতিহাসের সেই রানী যাকে নিয়ে 2000 বছর ধরে মানুষ কথা বলছে। আজকের ভিডিওতে আমরা জানব তার পুরো জীবনের অবিশ্বাস্য কাহিনী। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজ থেকে প্রায় 2000 বছর আগে, খ্রিস্টপূর্ব 69 অব্দ, নীল নদের তীরে এক অসাধারণ সভ্যতার রাজধানী ছিল আলেকজান্দ্রিয়া। সেই শহরে টলেমি রাজবংশের ঘরে জন্ম নিলেন এক কন্যা সন্তান। নাম রাখা হল ক্লিওপেট্রা সপ্তম ফিলোপেটর। টলেমি পরিবার ছিল গ্রিক বংশোদ্ভূত। আলেকজান্ডার দি গ্রেটের সেনাপতি প্রথম টলেমি মিশর জয় করেছিলেন, এবং তখন থেকেই এই বংশ মিশর শাসন করতে থাকে। কিন্তু এই পরিবারের সবচেয়ে বড় দুর্বলতা ছিল, তারা মিশরীয় ভাষা বলতে পারত না। 300 বছর ধরে মিশর শাসন করা টলেমি রাজারা কেউই মিশরের সাধারণ মানুষের ভাষা শেখার প্রয়োজন বোধ করেননি। কিন্তু ক্লিওপেট্রা ছিলেন আলাদা। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার প্রতি অতি আগ্রহী ছিলেন। আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন। শিখলেন গ্রিক, মিশরীয়, ইথিওপিয়ান, হিব্রু, আরামাইক, আরবি সহ মোট 9টি ভাষা। তিনি ছিলেন ইতিহাসের প্রথম টলেমি শাসক যিনি মিশরীয় ভাষায় কথা বলতে পারতেন, এবং এটাই ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র। 51 খ্রিস্টপূর্বাব্দ, ক্লিওপেট্রার বাবা দ্বাদশ টলেমি মারা গেলেন। মৃত্যুশয্যায় তিনি নির্দেশ দিলেন তার 2 সন্তান একসাথে মিশর শাসন করবে। ক্লিওপেট্রার বয়স 18 এবং তার ছোট ভাই ত্রয়োদশ টলেমির বয়স মাত্র 10। নিয়ম ছিল, ভাইবোনকে একসাথে রাজত্ব করতে হবে, এমনকি বিয়েও করতে হবে। হ্যাঁ, ভাইবোনের বিয়ে। রাজবংশীয় রক্ত বিশুদ্ধ রাখতে এই ভয়াবহ প্রথা তখন প্রচলিত ছিল। কিন্তু ক্লিওপেট্রা কোনো পুতুল রানী ছিলেন না। তিনি নিজেই সব সিদ্ধান্ত নিতে শুরু করলেন। মিশরীয় পোশাক পরতেন, মিশরীয় দেবী আইসিসের রূপে নিজেকে উপস্থাপন করতেন। সাধারণ মানুষ তাকে ভালোবাসতে শুরু করল। এটা দেখে ক্ষিপ্ত হয়ে উঠল ছোট ভাইয়ের দরবারীরা। 49 খ্রিস্টপূর্বাব্দ, ছোট ভাই টলেমির 3 উপদেষ্টা ছিলেন পোথাইনাস, আকিলাস এবং থিওডোটাস। তারা ষড়যন্ত্র করল। এই 3 জন চাইছিল একটা দুর্বল শিশু রাজা, যাকে তারা সুতো দিয়ে পুতুলের মতো নাচাতে পারবে। কিন্তু ক্লিওপেট্রার মতো বুদ্ধিমান ও স্বাধীনচেতা রানী তাদের পরিকল্পনায় বাধা দিল। তারা সেনাবাহিনীকে বিদ্রোহ করালো। ক্লিওপেট্রা বাধ্য হলেন মিশর ছেড়ে পালাতে। তিনি গেলেন সিরিয়া। সেখানে নিজের একটা ছোট সেনাবাহিনী গড়লেন এবং অপেক্ষা করতে লাগলেন সঠিক সুযোগের। সেই সুযোগ এলো অদ্ভুতভাবে। রোম থেকে একজন মানুষ এলেন মিশরে। নাম তার গাইউস জুলিয়াস সিজার। এবার আসছে ইতিহাসের সবচেয়ে নাটকীয় দৃশ্য। খ্রিস্টপূর্ব 48 অব্দ, সিজার তখন রোমের সবচেয়ে শক্তিশালী মানুষ। তিনি এলেন আলেকজান্দ্রিয়ায় মিশরের রাজনৈতিক পরিস্থিতি মেটাতে। ক্লিওপেট্রা চাইলেন সিজারের সাথে দেখা করতে, কিন্তু সমস্যা হল, রাজপ্রাসাদে তার শত্রু ভাইয়ের লোকজন পাহারায়। তাহলে উপায়? ক্লিওপেট্রা তার বিশ্বস্ত সহচর অ্যাপোলোডোরাসকে বললেন একটা বড় কার্পেট বা বিছানার চাদর আনতে। সেই কার্পেটের ভেতরে গুটিসুটি মেরে শুয়ে পড়লেন ক্লিওপেট্রা। অ্যাপোলোডোরাস কার্পেটটা কাঁধে নিয়ে ঢুকে পড়লেন প্রাসাদে, রানীর উপহার সিজারের জন্য বলে। সিজারের সামনে কার্পেট খোলা হলো, এবং সেখান থেকে বেরিয়ে এলেন মিশরের রানী। 52 বছর বয়সী যুদ্ধ জয় সিজার মুহূর্তের মধ্যে 21 বছরের এই তরুণীর সাহস, বুদ্ধি এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গেলেন। সেই রাতেই শুরু হলো ইতিহাসের এক অসাধারণ প্রেম কাহিনী। সিজার শুধু প্রেমেই পড়েননি, তিনি ক্লিওপেট্রার পক্ষে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। আলেকজান্দ্রিয়ার যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে একটা ভয়াবহ ঘটনা ঘটল। বিখ্যাত আলেকজান্দ্রিয়া লাইব্রেরির একাংশে আগুন লেগে গেল। হাজার হাজার দুর্লভ পাণ্ডুলিপি পুড়ে
কিন্তু যুদ্ধে জিতলেন সিজার। ছোট ভাই টলেমি নীল নদে ডুবে মারা গেল। ক্লিওপেট্রা আবার মিশরের রানী হলেন। এরপর সিজার ও ক্লিওপেট্রা একসাথে নীল নদে দীর্ঘ নৌভ্রমণে বেরোলেন। এই সফরে ক্লিওপেট্রা দেখালেন মিশরের মন্দির, পিরামিড ও সভ্যতা। এই সফরেই জন্ম নিলেন তাদের পুত্র সিজারিয়ন। মানুষ ডাকত ছোট সিজার বলে। রোমে ফেরার আগে সিজার মিশরকে রোমান সাম্রাজ্যের মিত্র হিসেবে স্বীকৃতি দিলেন। ক্লিওপেট্রা রোমে গেলেন। রোমের সাধারণ মানুষ তাকে দেখতে ভিড় জমাল। কিন্তু রোমান অভিযাত্রা এই বিদেশি রানীকে মেনে নিতে পারছিল না। তারপর এলো সেই কালো দিন, 15ই মার্চ 44 খ্রিস্টপূর্বাব্দ। ইতিহাসে এই দিনটি পরিচিত আইডেজ অফ মার্চ নামে। রোমান সেনেটে ব্রুটাস, ক্যাসিয়াস সহ 23 জন ষড়যন্ত্রকারী সিজারকে ছুরিকাঘাতে হত্যা করল। মাত্র কয়েকদিন আগে ক্লিওপেট্রা রোমে ছিলেন। সিজারের মৃত্যুর খবর শুনে তিনি দ্রুত মিশরে ফিরে গেলেন। সব হিসেব বদলে গেল। তার ছেলে সিজারিয়ন এখন শুধু একজন মৃত মানুষের পুত্র। মিশর আবার দুর্বল হয়ে পড়ল। রোমে শুরু হল গৃহযুদ্ধ। কিন্তু ক্লিওপেট্রা থামার মানুষ ছিলেন না। তিনি আবার অপেক্ষা করতে লাগলেন। খ্রিস্টপূর্ব 41 অব্দ। সিজারের মৃত্যুর পর রোম 3 ভাগে ভাগ হয়ে গেল। পূর্ব দিকের কর্তৃত্ব পেলেন মার্ক অ্যান্টনি। অ্যান্টনি ক্লিওপেট্রাকে ডাকলেন তার্সাসে জবাবদিহির জন্য। অভিযোগ ছিল ক্লিওপেট্রা সিজারের শত্রুদের সাহায্য করেছিলেন। ক্লিওপেট্রা এলেন সোনার পাল তোলা এক বিশাল জাহাজে। ডেকে বসে আছেন দেবী ভেনাসের সাজে। দাসীরা সাজানো আছে পরীর মতো। সুগন্ধি ধোয়া চারিদিকে। হাজার হাজার মানুষ নদীর তীরে ভিড় করেছে দেখতে। অ্যান্টনি নিজেও জাহাজে এলেন তাকে স্বাগত জানাতে। সেই মুহূর্তে ক্লিওপেট্রা জিতে গেলেন। অ্যান্টনি মুগ্ধ হলেন। শুধু সৌন্দর্যে নয়, তার বুদ্ধিমত্তায়, কৌতুকে এবং রাজনৈতিক দূরদর্শিতায়। শুরু হল ইতিহাসের দ্বিতীয় মহাপ্রেম। তারা একসাথে আলেকজান্দ্রিয়ায় রইলেন। ভোজ, উৎসব, শিকার, আনন্দে মেতে রইলেন। ক্লিওপেট্রার গর্ভে জন্ম নিল যমজ সন্তান, আলেকজান্ডার হেলিওস ও ক্লিওপেট্রা সেলেনি। কিন্তু রাজনীতি কখনো থামে না। রোমে সিজারের উত্তরাধিকারী হলেন তার ভাগ্নে অক্টাভিয়ান। অক্টাভিয়ান ও অ্যান্টনির মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করল। অক্টাভিয়ান রোমের মানুষকে খেপিয়ে দিলেন ক্লিওপেট্রার বিরুদ্ধে। প্রচার করলেন, এই মিশরীয় জাদুকরী আমাদের অ্যান্টনিকে গ্রাস করে ফেলেছে। সে রোমের ধ্বংস চায়। 31 খ্রিস্টপূর্বাব্দ। অ্যাক্টিয়ামের যুদ্ধ। সমুদ্রে মুখোমুখি হল দুই বাহিনী। ক্লিওপেট্রা নিজে 60টি জাহাজ নিয়ে যুদ্ধে অংশ নিলেন। কিন্তু যুদ্ধের মাঝপথে ক্লিওপেট্রার জাহাজ যুদ্ধক্ষেত্র থেকে সরে গেল। অ্যান্টনি তা দেখে তাকে অনুসরণ করলেন। বাকি বাহিনী দিশাহারা হয়ে পড়ল। অক্টাভিয়ান যুদ্ধে জিতে গেলেন। খ্রিস্টপূর্ব 30 অব্দ। অক্টাভিয়ানের সেনা এগিয়ে আসছে মিশরের দিকে। আলেকজান্দ্রিয়া ঘেরাও হওয়ার মুখে। তখন একটা মিথ্যা খবর ছড়িয়ে পড়ল যে ক্লিওপেট্রা মারা গেছেন। অ্যান্টনি খবরটা শুনলেন। এই মানুষটা, যিনি ক্লিওপেট্রাকে ছাড়া বাঁধতে চাননি। ক্লিওপেট্রার মৃত্যুর খবর শুনে তিনি নিজের তলোয়ার বুকে বিঁধিয়ে দিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে মারা গেলেন না। মৃত্যু পথযাত্রী অ্যান্টনিকে ক্লিওপেট্রার কাছে নিয়ে আসা হল। তার বাহুতে মাথা রেখে অ্যান্টনির শেষ নিঃশ্বাস ত্যাগ হল। ক্লিওপেট্রা এখন একা। অক্টাভিয়ান তাকে বন্দী করলেন। পরিকল্পনা ছিল রোমে নিয়ে গিয়ে বিজয় মিছিলে প্রদর্শন করবেন। ক্লিওপেট্রা বুঝলেন কি হতে চলেছে। তিনি কখনো কারো ট্রফি হবেন না। 30 খ্রিস্টপূর্বাব্দের 12ই আগস্ট। তার কক্ষে পাওয়া গেল শুধু নিথর দেহ। ঐতিহ্যমতে একটি বিষধর সাপ তার বুকে কামড় দিয়েছিল। কিন্তু আধুনিক ইতিহাসবিদরা মনে করেন তিনি হয়তো বিষের মিশেলে তৈরি পানীয় পান করেছিলেন। যাই হোক, মিশরের শেষ ফারাও চলে গেলেন। মিশর হয়ে গেল রোমান প্রদেশ। এবং 39 বছরের এক নারী প্রেমে, যুদ্ধে, রাজনীতিতে হয়ে উঠলেন চিরকালের কিংবদন্তি। ক্লিওপেট্রা সম্পর্কে এখন একটা বিতর্কিত প্রশ্ন নিয়ে কথা বলা যাক। আমরা সবাই শুনেছি যে ক্লিওপেট্রা ছিলেন বিশ্ব সুন্দরী। কিন্তু সত্যি কি তাই?
প্রাচীন ইতিহাসবিদ প্লুতার্ক লিখেছেন, ক্লিওপেট্রার সৌন্দর্য ছিল অসাধারণ নয়, তবে অপ্রতিরোধ্য। তার আসল জাদু ছিল তার কণ্ঠস্বর, বুদ্ধিমত্তা এবং কথা বলার ক্ষমতায়। তার মুদ্রায় খোদাই করা ছবিতে দেখা যায় তীক্ষ্ণ নাক, শক্তিশালী চেহারা, হলিউড মুভির সেই নরম সুন্দরী নয়। ক্লিওপেট্রা ছিলেন সৌন্দর্যের চেয়ে বড় কিছু। তিনি ছিলেন শক্তির প্রতীক। ক্লিওপেট্রার মৃত্যুর 2000 বছর পরেও তাকে নিয়ে চলচ্চিত্র হয়, বই লেখা হয়, গান রচিত হয়। কিন্তু কেন? কারণ তিনি প্রমাণ করেছিলেন যে একজন মানুষ একই সাথে বুদ্ধিমান, রাজনীতিবিদ, দুঃসাহসী যোদ্ধা, গভীর প্রেমিকা এবং নিজের শেষ সিদ্ধান্তের মালিক হতে পারেন। তিনি 2 বার ক্ষমতা হারিয়েছেন, 2 বার ফিরে এসেছেন, 2 বার প্রেম করেছেন এবং শেষ পর্যন্ত নিজের ইচ্ছায় চলে গেছেন। ক্লিওপেট্রা কখনো হারেননি। তিনি শুধু চলে গেছেন নিজের মতো করে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ক্লিওপেট্রার গল্পে আপনার কোন অংশটা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিন ও বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর এই ধরনের আরও ঐতিহাসিক কাহিনীর ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।